নিতু মাহবুবের ডায়েরি লেখিকা ত্রিধানিকা পর্ব 12। মনে হয়েছে বললে সে আরো ছোট হয়ে যাবে, আরো সামান্য হয়ে মিলিয়ে যাবে। কোনোদিনই তো তুই আমায় বিশ্বাস করিসনি, এখনো করছিস না। তোর ভালো লেগেছে নিতু? নিতু জড়িয়ে ধরল মাহবুবকে। মাহবুব মিনিট 2 সময় দিল নিতুকে। এসব কেন করেছেন? আপনাকে এসব করলে মানায় না। মনে হয় আপনার মাথা বিগড়ে গেছে। মাথা বিগড়ানো বলেই তো তোর জন্য আমি কিছুই করতে পারি না। জানিসই তো তোদের বাড়ির মতো অত টাকা পয়সা নেই আমার। আমাদের বাড়ি টেনে কথা বলছেন কেন? আমি আর আপনি কি আলাদা? তাহলে কি আমরা এক? নিতু কথার জবাব দিল না। মনে হলো এই প্রশ্নের উত্তর মুখে বলে দেওয়ার মতো নয়, বরং এতদিনের জমাট বাঁধা সব অনুভূতি আজ বাঁধ ভাঙবার জন্য যেন যুদ্ধ করছে। সেই অনুভূতির যুদ্ধটাই জবাব হোক। মানুষটার কড়া কথার সঙ্গেই তো তার চেনা, এই মানুষটাকে তো সে চেনেই না। তাহলে এই মানুষের সঙ্গে মুখের কথা মিলবে কি করে? আমি তো কোনোদিন কিছু দিইনি আপনাকে। তোকে দিতে হবে কেন? আমার যা চাওয়ার ছিল তা তো আমি নিয়েছি সব সময়। তবুও তো তোর বাড়ির লোকের হাউকাউ তো পেয়েছি। এই যে বাবা আমায় মাঝপথে ফেলে রেখে চলে গেল, তোদের বাড়ির লোক তো সেটা আমায় বুঝতেই দিল না। তোর বড় চাচা আর তোর বাবা আমার বাবা হবে বলে তো দিনরাত যুদ্ধ শুরু করে দিল। আরে বাবা, আমি সরল ছেলে, আমি 2 বাবা সামলাই কি করে বলতো? দরজায় কেউ নক করছে। কেউ ডাকছে নিতু? বোধ হয় আমার বাবার দল চলে এসেছে। আসুক। নিতু ছাড়ল না মাহবুবকে। সত্যি তোদের বাড়ির কেউ যদি হয়, হোক। বাইরে থেকে সালমার গলা শোনা গেল। আমরা সবাই বিচে যাচ্ছি, তোরা যাবি না নিতু? না মা, তোমরা যাও। মাহবুব কোথায়? ও যাবে না? নিতু মুখ চেপে ধরল মাহবুবের। উনি ঘুমোচ্ছেন মা। সালমা চলে যেতেই মাহবুব বলল, বলছিস কি রে নিতু, সমুদ্র দেখতে যাবি না? সমুদ্র তো তোর এত প্রিয়। নিতু ফিসফিস করে বলল, কে বলল আমি সমুদ্র দেখতে যাব না? সমুদ্র তো আমার কাছেই আছে। আপনিই তো আমার সমুদ্র, ভালোবাসার সমুদ্র। নিতু ঠেলতে ঠেলতে বিছানায় শুইয়ে দিল মাহবুবকে। ঠোঁটে ঠোঁট রাখলো মাহবুবের। এই প্রথম তার লজ্জা ভয় কিচ্ছু করছে না, শুধু আদর করতে ইচ্ছে করছে মানুষটাকে। সব উপেক্ষা করে মাহবুবের সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। নিতু পাগলের মতো চুমু খেতে লাগলো মাহবুবকে। মাহবুব বিড়বিড় করতে লাগলো, তুই তো সবার সামনে আমার কালার করে ছাড়বি দেখছি। তোর বাড়ির লোকেরা হয়তো ভাবছে আমরা গুগলি রাউন্ড খেলছি। আসলে তো তা না, তাই না? কে বলল তাই না? আমরা তো এখন গুগলি রাউন্ডই খেলবো, তারপর কভার ড্রাইভ, তারপর গ্র্যান্ড ফিনালে। মাহবুব বিস্মিত হয়ে নিতুকে দেখছে তখন। এই নিতুকে তো সে চেনেই না। বলেছিলাম না কাগজে সাইন করতে হবে? এই নিন। শুধু কাগজ কেন, আপনি আমার পুরোটাকেই সাইন করে নিন। আমার সব দিয়ে দিলাম, সব। বলছি তো নিন আমায়। মাহবুবের মনে হলো এটা আগের থেকেও অনেক বেশি মিষ্টি একটা নিতু। এই নিতুর সাহসী রূপটা তো সে জানতই না, টের পায়নি কোনো দিন। নিতু ফিসফিস করে বলল, আপনি এত সুন্দর কেন মাহবুব ভাই? এত সুন্দর হওয়ার কি খুব দরকার ছিল? আমার সমস্ত জীবনে কি আপনাকে ভালোবেসে আদর করে মন ভরবে? বাইরে তখন সমুদ্র পাড়ে সন্ধ্যা গাঢ় হচ্ছে, সঙ্গে গাঢ় হচ্ছে নিতুর আদর। যে আদরের সমুদ্রে ঢেউয়ের গর্জন পর্যন্ত হার মানে সেই আদর। মাহবুব নিজের গায়ে নিজে চিমটি কাটলো। এখন কিচ্ছু বিশ্বাস হচ্ছে না তার, কিচ্ছু না। স্বপ্নের চেয়েও বেশি সুখ অনুভব করছে সে। মাহবুবের বুকের ভেতর 1000 গুণ তেজে ধুকপুক করতে লাগলো। আজ এই নিতুকে সত্যিই খুব লজ্জা করছে তার। ভালোবাসায় এই প্রথম তার অস্তিত্ব ভাঙছে। গো ধরে থাকা শক্ত খোলস ভাঙছে, কিংবা ভান করা শক্ত ঘাড়টাও ভেঙেছে, ভেঙে চুরমার হচ্ছে। এই ভেঙে যাওয়ায় এত অসীম আনন্দ কেন? এত সুখ কেন? মাহবুব বিড়বিড় করতে থাকলো, হে সর্বশক্তিমান, এই সুখ না ফুরাক, এই সুখ না ফুরাক। পরের বছর এপ্রিল মাসের একদিন দুপুরবেলা নিতু উঠতে গিয়ে আবার বসে পড়ল। পা ঝিনঝিন করছে তার। নিতু বসে থেকে আস্তে আস্তে পা নাড়ল। খুব গলা শুকিয়ে আসছে। নিতু পানি অর্ডার করে আবার বসলো। ধানমন্ডির এই রেস্টুরেন্টে সে একটা পার্টির সঙ্গে মিটিংয়ে বসেছিল।
এ সময় একজন উঠতি গায়ক বিয়ে করেছেন, ভীষণ জাঁকজমকের বিয়ে, সেই জন্যই মিটিং শেষ, তারা অলরেডি বেরিয়ে গেছেন। কিন্তু নিতু ওঠার সময় হলো বিপত্তি। ইদানিং এই ব্যাপারটা নিতুর খুব হচ্ছে, একটু পরপর পা ঝিনঝিন করে, যখনই ঝিনঝিন করে তখনই খুব তৃষ্ণা পায়। সাধারণ পানির তৃষ্ণা নয়, বরফ শীতল পানির তৃষ্ণা। পানি খাবার পরপরই পায়ের ঝিনঝিন থেমে যায়। নিতু ঢকঢক করে বরফ কুচি দেয়া এক গ্লাস পানি খেলো, পায়ের ঝিনঝিন কমে গেল সঙ্গে সঙ্গেই। নিতু ফিসফিস করে বলল, এ কি অদ্ভুত অসুখ হলো আমার। নিতু গাড়িতে উঠে মাহবুবকে ফোন করলো। হ্যালো মাহবুব ভাই, কি জরুরি কথা বলবেন বলছিলেন? তোর মিটিং শেষ? মাহবুবের বুকের ওপর পাথর সরল। নিতু মিটিংয়ে আছে, নিতু কাজে আছে, এই কথাগুলো শুনলেই মাহবুবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। সব সময় শুনতে ইচ্ছে করে, নিতু শুধু তার জন্য অপেক্ষা করে বসে আছে। নিতু শোন, তুই একজন অ্যাসিস্ট্যান্ট রাখ, অ্যাসিস্ট্যান্টের কাজ হবে তোর ফোন রিসিভ করে আমার বকা শোনা। মিটিংয়ের সময় ফোন করে আমি শুধু ওকে বকবো, তুই 1.5-2 ঘন্টা মিটিংয়ে থাকিস, এদিকে টেনশন করতে করতে আমি মরে যাই। এত সুন্দর বউ আমার, কখন আমার বউ চুরি হয়ে যায়। আপনার মনে সবসময় সন্দেহ, 3rd ক্লাস মন। আপনার মতো মানুষকে বিয়ে করাই উচিত হয়নি আমার। মাহবুব মনে মনে বলল, তোর জন্য আমি 3rd ক্লাস নয় 4th ক্লাস হতেও রাজি রে নিতু। তোকে হারানোর ভয় যে আমায় কেমন কুড়ে কুড়ে খাই সব সময়, তা যদি জানতি, এই পৃথিবীটা এক লাথিতে দূরে ফেলে টুক করে এসে আমার বুক পকেটের ভিতর ঢুকে বসে থাকতি। তুই 60 বছরের বুড়ি হলেও বোধহয় আমার এই ভয় যাবে না। আর সেখানে তো তুই 27-এর রূপবতী। একটা কথা তোকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি নিতু, তোকে নিয়ে আমি সবসময় ইনসিকিউর। আমি বাদে আর তোর বাড়ির লোক বাদে আমি পৃথিবীর সব পুরুষকে অবিশ্বাস করি, অন্তত তোর ক্ষেত্রে। তুই আমার বউ এবং আমার সব থেকে বড় ভয়। এখন বল, তোর পা ঝিনঝিনের কি অবস্থা? ও মা, তাহলে পা ঝিনঝিনের ব্যাপারটা বলে দিয়েছে? আমার পা ঝিনঝিন আপনাকে কে বলল? কেউ বলেনি, আমি হাত গুনে পেয়েছি। শোন, তুই ডাক্তার দেখাবি, আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। কাল দুপুর 2টো নাগাদ পিজিতে চলে যাবি, আমার বন্ধু জাহিদ সব করবে। নিতু দীর্ঘশ্বাস ফেলল। তার মানে মাহবুব এই সপ্তাহে আসতে পারবে না। আমি আপনার কোনো বন্ধুর সঙ্গে ডাক্তারের কাছে যাব না। একটু আগে তো আপনিই বললেন পৃথিবীর কোনো পুরুষকে আপনি বিশ্বাস করেন না। জাহিদ আমার আপন ভাইয়ের মতো নিতু, আমার জন্য বুক পেতে গুলি খেতে পারে। আপনার জন্য গুলি খেতে পারে, আমার জন্য তো না, তাই না? মাহবুব ফোনের এপাশে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল। ইদানিং তার ক্ষণে ক্ষণে কান্না পায়। একটা বাচ্চার জন্য সে হাহাকার করে মরছে। একটা বাচ্চা হয়ে গেলে অন্তত তার ভয়টা একটু কমতো। বাবুকে নিয়ে সে নিজের টিম বানাতো। টিমের একমাত্র মোটো হতো নিতুকে ভালোবেসে নিজের করে রাখা। এই যে নিতু যখন মিটিংয়ে ব্যস্ত থাকবে, মাহবুব তখন বাবুকে ফোন করতে পারবে। নেক্সট ইয়ার হয়তো তাকে মিশনের জন্য আবার দেশের বাইরে যেতে হবে। এর মধ্যেই যদি আল্লাহ পাক একটু মুখ তুলে চাইতেন, এবার সে 1 মাসের ছুটি নেবে, দরকার হলে মেডিকেলে লিভ যাবে। আর ডাক্তার বন্ধু জুয়েলের সঙ্গে কথা হয়েছে। আগাগোড়া মাহবুব নিজের টেস্ট করিয়েছে, বলেছে কোনো সমস্যা নেই, কিন্তু ওষুধ খেতে হবে আর নিয়ম মেনে শারীরিকভাবে কাছে থাকতে হবে। শুধু ওষুধ তো আর হবে না, দুজনের কাছে আসাটাই তো সব থেকে জরুরি। আপনি জাহিদ সাহেবকে মানা করে দিন, আমি কোনো ডাক্তারের কাছে যাব না। দেখ, আমি পরের মাসে একটা লম্বা ছুটি নেব, এজন্য এ সপ্তাহে আসতে পারবো না। না এলে নেই, আমি পরে ডাক্তার দেখাবো। আর আপনি লম্বা ছুটি নিয়ে কেন আসবেন বলুন তো? আপনি এলে আমার কত অসুবিধা হয় জানেন? আমি এলে তোর অসুবিধা হয়? অবশ্যই হয়। আপনি সবসময় যন্ত্রণা করেন, ঝগড়াঝাটি করেন। আপনি এলে আপনার সঙ্গ পেয়ে আমার বাড়ির লোক পর্যন্ত নষ্ট হয়ে যায়, তারাও আমার সঙ্গে ঝগড়া করে। শুধু আমি ভালো মেয়ে বলে আপনার সঙ্গটা গায়ে মাখি না। মাহবুব চোখ মুছল। একটা বাচ্চা না হলে এবার সে মরেই যাবে। নিতুটা দিনকে দিন কল্পনার বাইরে পাষাণ হয়ে যাচ্ছে। মা হলে যদি এই মন গলে। আমি রাখছি। নিতু শোন। আবার কি? মাহবুব বলতে চাইলো, আমি ডাক্তার দেখিয়েছি নিতু, সব রিপোর্টও ওকে আছে। তুই আমার ওপর মন উঠিয়ে নিস না। তুই মন উঠিয়ে নিলে আমি দম আটকে মরে যাব।
কি হলো, কথা বলছেন না কেন? তুই এখন অফিস যাবি না বাসায়? কোথায় যাব এখনো ঠিক করিনি, দেখি কোথায় যাওয়া যায়। মাহবুব ভেজা স্বরে বলল, পিজির ভালো ডাক্তার নিতু, আমি সিরিয়াল বুক করে নিয়েছি, একবার দেখিয়ে নে না প্লিজ। বললাম তো দেখাবো না, এক কথা কতবার বলতে হবে? সব সময় আমার দিকে অকারণ কথা বলিয়ে কেন যে হয়রান করেন আমায়। রাখছি। মাহবুব ফোন হাতে আবার চোখ মুছল, ফিসফিস করে বলল, ইদানিং আমার খুব অসহায় লাগে নিতু, বারবার দম থেমে যায়, রাতে বারবার ঘুম ভেঙে মনে হয় আমাদের বাবু কেন হচ্ছে না। সেদিনও সারা রাত পাইচারি করলাম। তোর তো অনেক কিছু আছে বাজবার জন্য, আমার তো শুধু তুই আছিস। সেই তোকেই যদি ধরে রাখতে না পারি, তুই যদি এই কারণে আমায় কোনোদিন ছেড়ে চলে যাস, আমি কি করব বলতো? এই হাত পা ঠান্ডা হয়ে আসে আমার। তুই তো জানিস না বাবু হবে বলে আমি কত প্রস্তুতি নিয়ে রেখেছি। নিজের জন্য যা কিনি দুটো কিনছি। আমি আর আমার বাবু সব একরকম পরব, ছেলে হোক বা মেয়ে, আমরা হব এক প্রতীকের টিম। ফোন রেখে নিতু হাসলো। সে অলরেডি ডক্টর দেখিয়ে নিয়েছে, এখন সে যাচ্ছে টেস্ট রিপোর্ট আনতে। তার পিরিয়ডের ডেট পেরিয়েছে আর 24 দিন। মাহবুবকে সে কিচ্ছু জানায়নি। অজানা এক উত্তেজনায় নিতুর খুব অন্যরকম লাগছে। নিতু গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। আজ দিনটা কি তার জন্য কোনো বিশেষ দিন হতে যাচ্ছে? রিপোর্ট হাতে পেয়ে নিতুর পা আবার ঝিনঝিন করতে লাগলো। তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। ডক্টরের সামনে নিতু কেঁদে ফেলল। ডক্টর জেরিন চেয়ার ছেড়ে উঠে এলেন, নিতুর কাঁধে হাত রেখে বললেন, কংগ্রাচুলেশন। নিতু ডক্টর জেরিনকে জড়িয়ে ধরল। এই নিউজটার জন্য কত উন্মুখ হয়েছিলেন আপনি? আলহামদুলিল্লাহ বলুন। নিতু ফোপাতে ফোপাতে বলল, আলহামদুলিল্লাহ, পানি খাবো। ডক্টর জেরিন পানির গ্লাসটা বাড়িয়ে দিলেন। মা হতে যাচ্ছেন, এখনই এত কাঁদলে হবে? আসল কান্না তো শুরু হবে যখন বাবু এসে কোলে পড়বে, তখন। চোখ মুছুন। নিতু মনে মনে বলল, আমি কি আমার জন্য কাঁদছি নাকি? কাঁদছি তো ইতরটার জন্য। বাবু বাবু করে দিনরাত দুশ্চিন্তায় মরছে পাগলটা। মা হতে গেলে কান্নাকে ছুটি দিতে হয় মিসেস মাহবুব। এই জার্নিটা অনেক সাহসিকতার সঙ্গে ফেস করুন, ভালোবাসার সঙ্গে উপভোগ করুন। ইটস এ ম্যাজিক্যাল ফিলিং। নিতু পানি খেয়ে স্বাভাবিক হয়ে বসলো। ডক্টর জেরিন নিতুকে অনেক কথা বললেন, আপনি আমার কাছে খুব স্পেশাল কেস। আপনার প্রেগন্যান্সি সিমটমগুলো আমার কাছে একদমই নতুন। যদিও আরও অদ্ভুত রকমের সিমটমস দেখা যায়, তবে পা ঝিনঝিন ব্যাপারটা একটু অবাক করার মতোই, অন্তত আমার কাছে প্রথম। নিতু মনে মনে বলল, দেখতে হবে তো কার বাবু। বাবুর বাবা যেখানে এই মানব সম্প্রদায়ের বাইরের একজন অদ্ভুত প্রজাতির, তার সন্তান তো হবেই এমন। নিতু প্রেসক্রিপশন হাতে উঠে এলো। বেরিয়ে আসার সময় ডক্টর জেরিন পিছু ডাকলেন নিতুকে। মিসেস মাহবুব, এবার অন্তত একটা ফোন করুন মাহবুব সাহেবকে, তিনি নিশ্চয়ই এগারলি ওয়েট করছেন। নিতু মিষ্টি করে হাসলো। সে তো এত সহজে পাগলটাকে খবর দেবে না, অনেক আয়োজন করে দেবে। আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজটা তাড়াতাড়ি দিন তাহলে। আনন্দটা দুজনে যত তাড়াতাড়ি ভাগ করবেন, তত আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে। বাড়ি এসে নিতু মেসেজ করলো মাহবুবকে, আপনি কান ধরে আসেন, এমন একটা ছবি তুলে পাঠান তো, জরুরি দরকার। মাহবুব রিপ্লাই করলো, এসে সামনাসামনি কান ধরলে হয় না নিতু, ছবি ব্যাপারটা কত রিস্কি তুই তো জানিসই, আজকাল তো এসব লিক ফিক হয়ে যায়। আমি ঠিক করেছি আপনার একটা কান ধরা ছবি বড় করে শোবার ঘরে টাঙিয়ে রাখবো, রাতে ঘুমোবার আগে দেখলাম, মন শান্তি পেল। রিপ্লাই এলো, আমায় কেন এত টর্চার করিস বলতো? নিতু ফিসফিস করে বলল, টর্চারের আর দেখলেন কি, আসল টর্চার তো শুরু হবে এখন। আমার মা বাবুতে মিলে আপনাকে টর্চার করব। মাহবুব কান ধরে ছবি তুলে পাঠালো। নিতু ছবি দেখে অনেকক্ষণ হাসলো। তার আবার পা ঝিনঝিন করছে। নিতু সেটা তোয়াক্কা করলো না। এই জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার চোখ ভিজে আসছে তার। নিতু ফিসফিস করে বলল, আমি কৃতজ্ঞ সর্বশক্তিমান, আমি তোমার কাছে কৃতজ্ঞ। মে মাসের একদিন রাতের বেলা মাহবুব ভীষণ ক্লান্ত হয়ে বিছানায় বসলো। আজ তার ওপর দিয়ে অনেক ধকল গেছে। আজই সে চট্টগ্রাম থেকে এসেছে। এসে মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে।
নিতুর বড় চাচার হার্টের কিছু টেস্ট করাতে হয়েছে। নিতুকেও ডক্টরের কাছে নিয়ে যেতে চেয়েছে, নিতু যায়নি। মুখ গোমরা করে বলেছে, আমারও তো ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। আমার প্রেগনেন্সি টেস্ট নিয়ে আপনার মাথা ব্যথা তো? যান পট নিয়ে আসুন, আমি ইউরিন দিয়ে দিচ্ছি, টেস্ট করে শান্তি হোক। মাহবুব তখন আশাহত হয়েছে খুব। বুক ভাঙা আর্তনাদ লুকিয়ে বলেছে, তোর পা ঝিনঝিন করে খুব, সেজন্য বলছিলাম। নিতু তাও ল্যাবের লোক ফোন করে বাড়িতে এনেছে। ইউরিন স্যাম্পল দিয়ে বলেছে, টেস্ট রিপোর্ট আপনি তেল দিয়ে ভেজে খান, এখন যান। সেই টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই মাহবুবের শরীর আরও ক্লান্ত লাগছে। নেগেটিভ রিপোর্ট। মাহবুব রিকনফার্মের জন্য ফোনও করেছে ডায়াগনস্টিক সেন্টারে। মাহবুব রিপোর্টটা খাম থেকে বের করে আরেকবার দেখলো। কেন যেন তার এই রিপোর্টটা অবিশ্বাস্য লাগছে। নিতুকে বলতেও ভয় করছে। সে কি নিতুকে আরেকবার ইউরিন টেস্ট করাতে বলবে? উফ, এমন কেন হলো না যে প্রেগনেন্সিতে বাবা টেস্ট করাইলেও হয়? তাহলে তো সে দিনের মধ্যে 100 বার টেস্ট করাতো, যতক্ষণ না পজিটিভ আসতো ঠিক ততক্ষণ করাতো। তাও মাহবুব পকেটে করে স্ট্রিপ নিয়ে এসেছে। এবার সে নিজেই টেস্ট করে দেখবে। নিতুকে কি বলে রাখবে সকলের ইউরিন স্যাম্পলের কথা? মাহবুব নিতুকে ডাকতে গিয়েও থেমে গেল। নিতু ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। ল্যাপটপে নীল আলোর আভায় নিতুকে আলাদা রকমের মিষ্টি লাগছে দেখতে। একটু আগেই নিতু গোসল করেছে, পিঠময় ভেজা চুল, পরনে ধবধবে সাদা রঙের সুতির জামা, পুরো জামায় নীল রঙের সুতোর কাজ, গলায় সাদার মুক্তোর মালা ঝকঝক করছে, কানে নীল পাথরের ছোট দুল। এত সুন্দর লাগছে নিতুকে। মাহবুবের বুকের ভেতর ধক করে উঠল। আজ কি কোনো বিশেষ দিন? আজ তারিখ কত? মাহবুবের তারিখটা মনেও পড়ছে না। মাহবুব মোবাইল স্ক্রিনে ডেট দেখলো। নিতু যাতে টের না পায় এমন করে পা টিপে টিপে গিয়ে দরজা বন্ধ করলো। তোর কাজের আর কতক্ষণ বাকি? বলতে পারছি না। বলতে পারছি না মানে? একটা কাজ করছিস, কাজটা কতক্ষণে শেষ হবে সেটাই তোর কোনো আন্দাজ নেই? না, নেই। আশ্চর্য, আমরা তো সব কাজ ঘড়ি ধরে করি, একটার পর একটা কাজের টাইম ডিউরেশন লিমিট ভেদে দেওয়া থাকে। আর তুই? আমার কাজ আর আপনাদের ডিফেন্স তো এক না। আপনারা চাকরি করেন, আমি তো করি না, আমাকে অন্যদের চাকরি দেখতে হয়। তাই বলে তুই একটা কাজ করবি সেটার টাইমটা আন্দাজ করতে পারবি না? আমাকে পার্টি একটা মেইল পাঠাবার কথা, সেটা কখন পাঠায় তার জন্যই ওয়েট করছি। মেইল এলে তো টুং করে উঠবে। ল্যাপটপের দিকে হাঁ করে তো বসে থাকতে হবে না। মেইল নিশ্চয়ই জাম করে তোর পেটে ঢুকে যাবে না? মেইলটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পেমেন্ট নিয়ে কথা আছে। বসে থাকলে নিশ্চয়ই মেইলটা তাড়াতাড়ি চলে আসবে না। আয়, শুতে আয়। নিতু তাও ল্যাপটপের সামনে বসে রইল। মাহবুবের ইচ্ছে করলো নিতুকে টেনে নিয়ে আসে বিছানায়, জোর একটা ধমক দেয়, বলে, আমি এতদিন পর এলাম, আজ তোর কিসের কাজ? আজ কি আমার থেকে বড় নাকি? আজ তুই শুধু আমায় সময় দিবি। সাহসে কোলালো না। আচ্ছা, এত ভালোবেসেও নিতুকে তার এত ভয় করে কেন? নাকি ভালোবাসা বেশি বলেই ভয়টা এত বেশি? নিতুর রাগ, নিতুর ইচ্ছে অনিচ্ছের এত পরোয়া করে সে? ভালোবাসার মতো এত বিশাল একটা ব্যাপার, এটার শেষ নিয়ে কোনো গবেষণা হলো না। বড় দুঃখজনক। মেডিসিনস আবিষ্কার হওয়ার খুব দরকার ছিল। ওষুধ খেলে যেমন জ্বর সেরে যায়, তেমনি ওষুধ খেলে ভালোবাসার ভয় ছেড়ে যাবে। অথবা কেউ কাউকে ভালোবাসতে না চাইলে ওষুধ খেয়ে ভালোবাসা ভ্যানিশ করে দেবে। আবার কেউ ভালোবাসতে চাইলে ওষুধ খেয়ে ভালোবাসা বাড়িয়ে নেবে। দোকানে গিয়ে চাইলেই পাওয়া যেত ভালোবাসার অ্যান্টিবায়োটিক। ফার্মেসিগুলোতে তখন গিয়ে দাঁড়ালেই বলতো, নিন আপনার ভালোবাসার ডোজ প্যাকেট করে দিলাম। খাবার নিয়েও ওষুধের পাতায় লিখে দিয়েছি। জন্মের পর প্রতিটা শিশুকে দেয়া হতো ঘৃণা প্রতিরোধক ভালোবাসার টিকা, যেই টিকা মানুষকে শুধু ভালোবাসতে শেখাবে। মাহবুব বিছানার এক্সারসাইজ করতে শুরু করলো। মনের ঝাল শরীরের ক্যালোরি হিসেবে বার্ন করা যাক। আচ্ছা, নিতু কি পারে না ল্যাপটপ বন্ধ করে নিজে থেকে চলে আসতে? সবসময় মাহবুবকেই কেন হাত বাড়াতে হয়? সবসময় মাহবুবকেই কেন হাত পাততে হয়? মাহবুব জিকির মনে করার চেষ্টা করলো। কিছুদিন আগেই সে একটা আমল পড়েছে পত্রিকায়। আল্লাহ পাকের 99টা গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে যেটা পড়লে কথা না শোনা স্ত্রী কথা শোনে। সেদিনের পর থেকে আমলটা মাহবুব
খুব করছে। আজ আসার পথেও সে জিকির করলো, অথচ আশ্চর্য, এখন একেবারেই মনে পড়ছে না। মাহবুব জিকির মনে করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো।